হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম সোনা কথায় তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকের ঘটনাটা দারুণ একটি ভয়ঙ্কর সত্য ঘটনা। তোমাদের সবাইকে বলবো ঘটনাটা শোনার আগে অলরেডি তোমরা লাইক করেই দিয়েছো, তবুও বলবো প্রত্যেককে একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, করে পাশে থেকো। আচ্ছা, আজকে দক্ষিণেশ্বর থেকে বিনীত গাঙ্গুলি বাবু আমাদের একটি ঘটনা শেয়ার করেন। বিনীত বাবু বলেন যে, ম্যাডাম, আমার বাড়ি হচ্ছে 3 তলা। আমি প্রায় সময় ছাদেই কাটাই, আর বলতে পারেন আমার ছাদে বসবাস করতে খুব ভালো লাগে। মর্নিংয়ে ঘুম থেকে উঠেই গরম গরম চা বা কফি খাবার পর আমি সোজা কিন্তু ছাদে উঠে যাই। আর আমি দুপুরের লাঞ্চটাও ছাদেই করি, সেটা গ্রীষ্ম, বর্ষা, শীত যেই কালই হোক। আমার ছাদে খুব ভালো লাগে, কারণ আমি খোলামেলা পরিবেশে থাকতে খুব ভালোবাসি। ঘরের 4 দেয়ালের মধ্যে ছোট থেকে তো মানুষ হয়ে থেকেই আসলাম। যতদিন বাঁচা আছি আমি আমার ছাদেই থাকি আর থাকতে ভালোবাসি খোলা আকাশের তলায়। তবে এইটুকুনি বলে দিয়েছেন যে বৃষ্টি হলে বর্ষার সময় কিন্তু আমি ভিজে যাই না, কারণ আমার ছাদে কিন্তু পুরোটাই উপরে সিলিং করা রয়েছে, যার নিচে কিন্তু আমি অনায়াসে একটা খাটও আছে, আমার দোলনাও আছে, চারপাশে নানা রকম বাহারি বাহারি ফুল গাছ, কিছু গাছের নাম জানি, কিছু অজানা। তো যাই হোক, আজকের ঘটনাটা একটু বর্ণনা দিয়েই বিনীতবাবুর শুরু করলাম। আমাদের বিনীতবাবু বলেন যে, ম্যাডাম, আমি আপনাকে আজকে যে ঘটনাটা বলবো, ঘটনাটা একদম বাস্তব। আমি চোখের সামনে প্রত্যেক দিন রাতে সব কিছু দেখি, কিন্তু আমি কাউকে বলি না, কারণ কাউকে বললে হয়তো কথাটা কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, আজকে বিনীতবাবুর আমরা ঘটনাটা শুনবো, খুব মনোযোগ সহকারে সবাইকে বলবো শোনো, কারণ ঘটনাটা খুবই ইউনিক। এরকম ঘটনা আমাদের আগে কোনোদিন আসেনি। চলো ঘটনায় ফিরি। আমাদের বিনীতবাবু বলেন, ম্যাডাম, আমার এখন বয়স হচ্ছে 79, মানে 79 বছর ওনার বয়স। উনি বলেন, আমি ছাদে একা একা ঘুরি, গুনগুন করে গান শুনি। আমার একটা পুরোনো কালের রেডিও আছে, যতবার খারাপ হয় ততবার ওকে আমি ঠিক করে সারিয়ে নিয়ে আসি, খুব যত্ন সহকারে রেখে দিয়েছি। আসলে ওই যে আমার বউ নেই, তো ওই রেডিওটাই হচ্ছে আমার বউ। এখানে খারাপ ভাবার কিছু নেই। মানে একটা বয়সের পর যখন বাড়ির বউ স্বামীর সাথে বসে গল্প করার পার্টনার হয়ে যায়, একটা সময় কাটানোর পার্টনার হয়ে যায়। কিন্তু আমাদের বিনীতবাবুর যেহেতু ওনার ওয়াইফ নেই, উনি ওই রেডিওটার সাথেই গল্প করেন, কথা বলেন। রেডিওটাই হচ্ছে ওনার জীবনের একটা অংশ, কারণ ওই রেডিওটা যখন ওনার বিয়ে হয় সেটা শ্বশুর বাড়ি থেকে যৌতুক দিয়েছিলেন। আর আগে কিন্তু বলে রাখা ভালো, আমাদের বিনীতবাবু জানান, আগে এই রেডিও, সাইকেল এগুলো কিন্তু বিয়েতে যৌতুক হিসাবে দেওয়া হতো। যদিও এখন তো বাইক, 4 চাকা, মোবাইল ফোন, অনেক কিছু এখন এক্সপেন্সিভ জিনিসপত্র বিয়েতে দেওয়া হয়, কিন্তু আগে কিন্তু এগুলোই দেওয়া হতো। বিনীতবাবু জানান, এই রেডিওটা আমার বউ যখন আসে ওর সাথেই যৌতুকে আমাকে শ্বশুর বাড়ি দিয়ে দিয়েছিলেন। আমার বউ চলে যাওয়ার পর আমি পুরো একা, আমার ভালো লাগে না। আমি রেডিওটায় গান শুনি, ওর সাথেই বন্ধ করে কথা বলি। এই যতবার ও খারাপ হয় ওকে আমি সারিয়ে নিয়ে আসি। যাই হোক, এই তো গেল যৌতুক দেওয়া শ্বশুর বাড়ি থেকে রেডিওর কথা। এবার ঘটনাটা বলি। আমাদের বাড়ির ঠিক পাশের গলিতে, আসলে আমার বাড়িটা 3 তলা, আর আমাদের এখানে বলে রাখা ভালো, ঘটনার প্রসঙ্গে যতগুলো বাড়ি আছে মোটামুটি 1 তলা, 2 তলা, 3 তলা বাড়ি আছে। আমাদের বাড়ির আশেপাশে নেই, সেটা আবার অনেকটা দূরত্বে আছে, দুটো একটা বাড়ি আছে। কিন্তু আমার বাড়ি দিয়ে আমার যে গলি বা পাশের যে গলি, সেটা খুব ভালোভাবে কিন্তু দেখা যায়। আমাদের বিনীতবাবু বলেন, ম্যাডাম, আপনি বিশ্বাস করবেন না, হঠাৎ একদিন সকালবেলা হইচই পড়ে গেল, নাকি পাশের বাড়ির একটি ছেলে নাকি গলায় দড়িয়ে দিয়েছে। ছেলেটির বয়স ওই আনুমানিক 16-17 বছর, খুব বাচ্চা ছেলে, তাও আবার
কলেজের গণ্ডিও পাড়ায়নি, স্কুলেই আবদ্ধ ছিল। জানি না এখন ছোট ছোট বাচ্চা ছেলেরা প্রেম ভালোবাসা করছে, তারপরে কি হচ্ছে নিজেরাই বুঝে উঠতে পারছে না, নিজেদের জীবনটাকে শেষ করে ফেলছে। তো আমাদের বিনীতবাবু বলেন, শুনতে পারলাম যে অমুক বাড়ির অমুক ছেলেটা খুবই মেধাবী ছিল, ছেলেটা পড়াশোনায় ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে ও সুসাইড কেন করলো, এটা কিন্তু সত্যি বুঝে উঠতে পারলাম না। তবে এখন একটা বয়স এসে এমন ঠেকেছে, আমি এত কিছু আর মাথায় চাপ নিই না। যাই হোক, বিনীতবাবু বলেন, ছেলেটাকে কিন্তু আমি চিনতাম, এমনকি ছেলেটা মাঝে মাঝে আমাদের গলি দিয়ে যাওয়া আসা করতো, ঘুড়ি ওড়াতো, আবার ঘুড়ি ধরার জন্য দৌড়ে এসে আমাকে বলতো, দাদু দাদু আমাকে ঘুড়িটা দাও না, তোমার ছাদে ঘুড়িটা পড়েছে। অনেকবার ওকে ঘুড়িও আমি দিয়েছি। সেই ছেলেটাকে চিনবো না এটা তো হতে পারে না। কিন্তু ঘটনাটা শুরু হলো ছেলেটি মৃত্যুর ঠিক 19 দিনের মাথায়, 18 দিন পেরিয়ে 19 দিনের মাথায়। যেহেতু অনেক আমার রাতের বেলা ঘুম হয় না, বয়স হয়েছে, আমি ছাদে লাইট সব অন করে রেখে দিই আমার ছাদে। হ্যাঁ, আমার 3তলা বাড়িতে বলে রাখি, আমার 3তলা বাড়িতে আমার বৌমা থাকে, আমার 2 ছেলে থাকে। এক ছেলে বিয়ে করেছে, এক ছেলে এখনো পড়াশোনা করছে। সে কিন্তু অনেকটাই বয়স হয়েছে, কিন্তু বিয়ে করেনি, ও এখনো অনেক কোর্স করছে। তবে একজনের সাথে ওর বিয়ে হওয়ার কথা আছে। এখানে আমি আমার ছেলে বৌমা কারোর পরিচয় দিতে চাই না, ঘটনাটা যেটা সেটাই আমি শেয়ার করতে চাই। আমাদের বিনীতবাবু বলেন যে, ম্যাডাম আমি ছাদে একদিন রাতের বেলা, রাত আনুমানিক তখন 1:30 কি 1:35, ওই 1:30 থেকে 1:35-এর মধ্যে আমি উঠে হঠাৎ উপরে একটু হাঁটাহাঁটি করছি। আমার ছাদের ঘরে সব সময় কিন্তু ওপরে লাইটগুলো জ্বলে, সন্ধ্যে থেকেই আমি কিন্তু সব সময় লাইটের আলো পছন্দ করি। আমি উপর থেকে দাঁড়িয়ে লক্ষ্য করলাম অত রাতে 1:30 বাজে, অত রাতে একটা ছেলে দেখছি হেঁটে হেঁটে যাচ্ছে। আমি খুব ভালো করে দাঁড়িয়ে দেখলাম, আরে চোর ঠোর আসলো না তো, একটু লক্ষ্য করে দেখি, নাহলে তো সকালবেলা আবার সবাই বলবে চোর এসছে, চোর এসছিল, চোর চোর করে চিৎকার করবে। একটু ভালো করে আমি লক্ষ্য করার চেষ্টা করছি। দেখলাম ছেলেটা হেঁটে হেঁটে গেল 7-8 পা, তারপর ছেলেটা কোথাও গিয়ে যেন মিশে গেল। আমি চশমাটা খুলে ভাবলাম কি হলো, কুয়াশা পড়ছে নাকি, আমি কি আবছা দেখছি? আমি ভালোই তো দেখতে পাচ্ছি, কারণ আমাদের গলিটা বেশ কিন্তু আলোকিত, আলো পড়ে, সেখানে অন্ধকার নেই। একটা বিড়াল যদি কোন থেকে যায় রাস্তা, তাকেও দেখতে পারবো। যাই হোক, আমি সেই জিনিসটা আর মাথায় নিইনি। আমি কিন্তু চুপচাপ এসে, আমার বিছানা করা থাকে, আমি সেখানে ঢুকে শুয়ে পড়ি। হালকা একটা পাতলা চাদর গায়ে দিয়েছি, বয়স হয়েছে, রাতের বেলা একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, আমি চাদরটা দিয়ে শুয়ে রয়েছি। হঠাৎ করে আমার যেন শরীরের ভিতরে একটা আনচান আনচান অস্থির অস্থির করছে। সেদিন আমি বুঝতে পারছি না কেন। আমি যখন আবারও উঠে ছাদে হাঁটছি, আমি ছাদের মধ্যেই থাকতাম, তখন আমি যেই ছেলেটি আজ থেকে 19 দিন আগে মারা গেছে, হঠাৎ তার বাড়ির ছাদে আমি লক্ষ্য করলাম যেই ছেলেটা যেই জামা পরা নিচে ঘুরছিল, সেই রকমই একটা শার্ট পরা ছেলে তার ছাদের ঠিক মাঝ বরাবর একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আমার দিকে পেছন ফিরে। আমি বললাম, আরে বান্টি না? ছেলেটির পাড়ার ডাকনাম ছিল বান্টি। আমি বললাম, বান্টি তো যত সম্ভব মারা গেছে আজকে প্রায় 10-12 দিন হচ্ছে। মানে আমার তখন ঠিক দিনটা মনে নেই, আমি ভাবলাম আনুমানিক 10-12 দিন তো হচ্ছে, না না তারও তো বেশি হবে। বান্টি, এ বাবা, তাহলে কি বান্টির আত্মাকে আমি দেখছি? তখন আমাদের বিনীতবাবু সাথে সাথে ওখান থেকে সরে যান। উনি কিন্তু বিষয়টা বুঝতে পারেন বেগতিক ভালো দিক ঠেকছে না। উনি যখন ওখান থেকে সরে যান, তারপর কিছুক্ষণ পর একটা মনের মধ্যে কৌতূহল তো হয় যে কি হলো, ওটা কি বান্টি না অন্য কেউ?
কি ব্যাপার বিষয়টা দেখার জন্য আমি কিন্তু গুটি গুটি পায়ে হেঁটে আবারও ফুলের টপের পাশ থেকে লুকিয়ে লুকিয়ে আমার বাড়ির ছাদ, আমি লুকিয়ে লুকিয়ে ওদের ছাদের দিকে দেখছি। আমি দেখলাম হ্যাঁ ইমা, এ তো সত্যি বান্টি। বান্টি আমার ছাদের দিকেই তাকিয়ে রয়েছে মাথাটা উঁচু করে। আমি বললাম কি হলো, বান্টি কি বুঝে গেল? আমি বান্টিকে ফলো করছি, সাথে সাথে কিন্তু আমাদের বিনীত বাবু একদম ছাদের সামনে গিয়ে দাঁড়ায়, বলে আমার বাড়ির ছাদ থেকে আমি কেন লুকিয়ে দেখব? তুই মারা গেছিস তার জন্য তো আমি দায়ী না, তাহলে তুই আমাকে ভয় দেখাতে পারিস না। বিনীতবাবু যখন একদম রেলিংয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখে, একদম ওদের বাড়ির ছাদ থেকে, দোতলার ছাদ, ওখান থেকে কিন্তু বিনীতবাবুর দিকেই তাকিয়ে রয়েছে। বিনীতবাবু কিন্তু বাকরুদ্ধ হয়ে গেছে, বলছে আমার সারা শরীর ভয়তে কিন্তু কাঁপছে। যতই সে একটা বাচ্চা 16-17 বছরের ছেলে হোক না কেন, তার তো মৃত্যু হয়ে গেছে। মৃত্যুর পর সেই ছেলেটা আমার দিকে ওই রকমভাবে তাকিয়ে রয়েছে, আমি তার মুখের যে ভাব দেখছি, আমার মানে রীতিমতো হৃৎপিণ্ড শুকিয়ে গেছে। আমি কিন্তু তখন আর পেছনে ব্যাক করে আসতে পারছি না, কি করব বুঝে উঠতে পারছি না। ও কিন্তু আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি হট করে ওকে বললাম, এই বান্টি, তুই না মারা গেছিস, আমাকে ভয় দেখাচ্ছিস, দেখবি কি করব? তখন আস্তে করে আমি যখন কথাটা বলি, খুব সাহস করে, মানে কিছু যদি আমি দেখি মুভমেন্ট করতে, হয়তো আমি হার্ট ফেল করব, কিন্তু আমি যখন কথাটা বললাম চিৎকার করে, তখন সারা পাড়াটা আমার কথাটা যেন গর্জন করে উঠল। রাতের বেলা আনুমানিক তখন তো প্রায় 2টোই বাজে, কারণ আমি অনেক আগে ওকেই আমি রাস্তা দিয়ে হাঁটতে দেখেছিলাম। তারপর এতটা সময় দেখার পর দুবার এখনও বাড়ির ছাদ থেকে পুরো উধাও হয়ে গেল, ও কিন্তু নেই, ভ্যানিশ। আমি তখন পুরোটাই বুঝলাম যে হ্যাঁ, আমি বান্টিরই আত্মা দেখেছি। কোনো রকমে রাতের বেলা আমি এপাশ ওপাশ করে রেডিওটায় আস্তে করে হালকা বাংলা পুরনো দিনের গানের একটা চ্যানেলে দিয়ে চুপ করে শুয়ে থাকি। ঘুম আমার হয়নি, আর বয়স হয়েছে, রাতের বেলা এমনি আমার ঘুম হতো না। বিনীতবাবু বলেন আমি সকালবেলা উপর থেকে নামলাম, খাবারটা খেলাম, সকালের ব্রেকফাস্ট করে আমি বৌমাকে বললাম, বৌমা আমি একটু বান্টিদের বাড়ি যাব, যাবে আমার সাথে? বৌমা বলল, কেন বাবা, ওদের বাড়ি যাবেন কেন, কি হয়েছে? আমি বললাম আমার যাওয়াটা খুব দরকার, তুমি আমার সাথে যাবে বৌমা? বৌমা বলল, হ্যাঁ বাবা আপনি দাঁড়ান, আমি একটুখানি কাজ করছি, হাতের কাজটা করে নিয়ে যাচ্ছি। আমি চেয়ারে বসে অপেক্ষা করলাম। বৌমা প্রায় 5-7 মিনিট পর আসলো, কারণ আমি বৌমার সাহায্য নিলাম। ছোট সরু একটা গলি তো, খুব জনবহুল গলিটা, অনেক সাইকেল বাইক ফুস ফাঁস করে যায়, হয়তো রাস্তা পার করতে গিয়ে ধাক্কা দিয়ে দিল, তাহলে আবার ছেলে বৌমার কষ্ট হবে, আমি বেকার খাটে পড়ে থাকবো, বিছানা শয্যাশায়ী হয়ে যাব। যার কারণে বৌমাকে বললাম, বৌমা আমার হাতটা ধরে নিয়ে আস্তে আস্তে বান্টির ঠিক বাড়ির চৌকাঠের সামনে আমাকে ছেড়ে দিয়ে চলে আসে। আমি বললাম, বৌমা তুমি যাও, আমি চলে যাব। বললো, বাবা আপনি রাস্তা পার করতে পারবেন? আমি বললাম হ্যাঁ যাও। আমাদের বিনীত বাবু বলেন, আমি ওদের বাড়ি থেকে দেখলাম ওদের টিনের গেটটা নিচের বন্ধ, ভেতর থেকে মনে হয় তখনও কেউ ঘুম থেকে ওঠেনি। আমি টিনের গেটে টং টং করে শব্দ করলাম, বাড়ির ভেতর থেকে বান্টির মায়ের গলার আওয়াজ পেলাম। বলল, কে, দাঁড়ান আসছি বলে আরও 5 মিনিট দাঁড়ানোর পর দরজাটা খুলে আমাকে দেখে বলল, আরে বিনীত জেঠুমশাই আপনি? আমি বললাম, তোমাদের সাথে কিছু কথা ছিল। তখন বান্টির মা বলল যে হ্যাঁ হ্যাঁ জেঠুমশাই ঘরে আসেন। আমি বললাম, না না ঘরে না, তুমি বারান্দায় আমাকে একটা চেয়ার দাও, আমি এখানেই বসি, আমার 4 দেয়ালের মধ্যে থাকতে বেশ ভালো লাগে না। বলল, আচ্ছা জেঠুমশাই। সাথে সাথে হাসি মুখে আমাকে চেয়ারটা এনে দিল। বুঝতে পারলাম এখন হাসি মুখ তো ওনার হবার না, যদিও আমাকে একটা প্রতিবেশী, একটা আত্মীয় ভেবে আপ্যায়ন করে শুধু
উনি ওনার যত্নটা দেখালেন, কিন্তু ওনার মুখের হাসিটা তো কোনো মতে কাম্য না। তবুও উনি যে আমাকে আপ্যায়ন করেছে হাসি মুখে, এটাই অনেক। কে করতে পারে এরকম সিচুয়েশানে? যাই হোক, আমি চেয়ারে বসলাম। আমাকে বান্টির মা বললেন, জেঠুমশাই সকালবেলা এলেন, আপনি একটু চা নেবেন? আমি বললাম, না, আমি বাড়ি থেকে জলখাবার খেয়ে এসছি। আসলে তোমাদের সাথে কিছু কথা ছিল। বান্টির বাবা আছে? তখন বলল যে বান্টির বাবা তো সকালবেলা চলে গেছে কাজে। আমি বললাম, আচ্ছা তাহলে তোমাকেই বলি একটা কথা। তখন বান্টির মা আমাকে বললেন যে আমাকে বলল যে জেঠুমশাই বলেন কি হয়েছে। আমি তখন বললাম, বান্টির কাজটা মনে হয় তোমরা ঠিক ভালো করে করোনি। তখন বান্টির মা আমাকে বলল, কেন জেঠুমশাই, কি হয়েছে? আপনি এরকম বলছেন কেন? আমার একটা মাত্র ছেলে চলে গেল, আর কি ওর কথা বলবেন না? বললে আমার মনটা খুব কষ্ট হচ্ছে। আমি তখন বললাম, কষ্ট হওয়াটাই তো স্বাভাবিক মা। আসলে তোমাকে বলতে এলাম, আমি বান্টিকে গত রাতে 2বার দেখেছি। তখন বান্টির মা বলল, জেঠুমশাই কি বলছেন? আপনি 2বার দেখেছেন? এটা কি করে সম্ভব? বান্টি তো আজ প্রায় 19-20 দিন হচ্ছে মারা গেছে। আমি বললাম, হ্যাঁ, আমি তার জন্য বলতে আসলাম। বান্টিও কিন্তু আমাকে রাতে দেখছিল। তোমরা তো জানো আমি ছাদের উপর থাকি, আমার ঘরের 4 দেয়াল পছন্দ না। তখন বান্টির মা অঝরে কাঁদতে শুরু করলো। আমি বললাম, কান্নাকাটি আমার ভালো লাগে না। আমার স্ত্রী মারা যাওয়ার পর অনেক কেঁদেছি, কান্নাকাটি করো না। আমি বলে গেলাম, একটু কথাটা মাথায় রেখো। বান্টির বাবা আসলে বলো যে গাঙ্গুলি জেঠু এসছিলেন, আমাদেরকে এই কথা বলে গেছেন, উনি বান্টিকে ডেকেছেন। যাই হোক, বলে আসার পর ঠিক সপ্তাহখানিক পর একদিন বান্টির মা দুপুরবেলা দৌড়াতে দৌড়াতে আমার বাড়ি আসলো। আমাকে এসে নিচ থেকে ডাকছেন, জেঠুমশাই, জেঠুমশাই, গাঙ্গুলি জেঠুমশাই করে ডাকছেন। আমি ওপর থেকে ভাবলাম আমাকে নিচ থেকে কেউ ডাকছে। আমি নিচে তাকিয়ে দেখলাম ছাদ থেকে বান্টির মা। আমি বললাম, কি হয়েছে? বলল, আপনার সাথে একটু দেখা করব, খুব দরকারি কথা আছে। আমি সাথে সাথে ফোন করে আবার বড় বৌমাকে বললাম, বৌমা দেখো তো গেটে বান্টির মা এসছে, ওকে উপরে পাঠাও। আসলো। বান্টির মা আমাকে বলল, জেঠুমশাই আপনি সপ্তাহখানিক আগে যা বলেছিলেন সত্যিই তাই। আজকে দুপুরবেলা আমি যখন স্নান করে ভাত খেতে বসি, তখন আমি বান্টিকে দেখি। বান্টি ঘরে দাঁড়িয়ে রয়েছে, কীরকমভাবে দেখছে। ওর সারা শরীর ফ্যাকাশে হয়ে গেছে, ওর মুখটা কি করুন, যত কষ্ট ওর মুখে আমি দেখেছি, জীবিত অবস্থায় কোনোদিন এত কষ্ট দেখিনি। আমি তখন বললাম, ছেলেটা মারা গেল কেন? তুমি জানতে পারোনি? বলল, না, জানতে পারিনি বলতে সমাজে তো বলা যায় না। ওই স্কুলে একটা মেয়েকে ভালোবাসতো, আর মেয়েটা হাজার ছেলে নিয়ে ঘুরতো। আচ্ছা জেঠুমশাই বলেন তো, এই 17 বছর বয়সে এটা কি প্রেম ভালোবাসার সময়? আমি তখন হেসে বললাম, সে তো জানি, আমরা তো 17-18 বছর বয়সে প্রেম ভালোবাসা তো দূরের কথা, স্বপ্নেতে এগুলো ভাবিও নি। বাড়ি থেকে দেখে বিয়ে দিয়ে দিয়েছে, বিয়ে করেছি, বাচ্চা মেয়ে, বউ নিয়ে এসছি ঘরে। তারপর তো আর বেশি দিন থাকলো না। সবই তো তোমরা জানো, তোমার জেঠিমা মারা গেল, আমি পুরো একা। কিন্তু তুমি বান্টির কাজটা ভালো করে একবার করো। তখন বান্টির মা বলল, জেঠুমশাই আমাদের এত সামর্থ্য নেই, আপনি তো জানেন মাছের আড়তে ওর বাবা ভ্যান চালায়, কত আর টাকা পায়, তাও আবার আড়তদাররা মাঝে মাঝে টাকা দেয় না। কি যে ঝামেলার মধ্যে রয়েছি, ছেলেটাকে কোনো রকম পড়াশোনাটা করাচ্ছিলাম। এই তো মাধ্যমিক দিয়ে ক্লাস সবে 11-এ উঠলো, আর এরকম একটা কাজ করে বসলো। আর কি করব, একটাই মাত্র ছেলে ছিল, জীবনটাই শেষ হয়ে গেল। ওর বাবা আমাকে খুব বোঝায়, কিন্তু আমার আর ভালো লাগে না। আমি সত্যি বলছি, খুব অসহায়, আমি একা একা থাকি তো। আর ওর বাবা তো বাইরে থাকে, প্রত্যেকদিন রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে। আমি কি করব, জীবনটা পুরো শেষ হয়ে গেল। টাকা পয়সা নেই ছেলেটার যে কাজ করব। তখন আমাদের বিনীতবাবু বলেন, আমি ওর মাকে 10,000 টাকা দিই, দিয়ে বললাম, যাও ওর ভালো করে কাজ করো,
আমার সামর্থ্য মতো আমি দিলাম, কারণ আমি পেনশন পাই তো, পেনশনের হাফ টাকাটা এই মাসে তোমায় দিলাম। আর আমার 2 ছেলে আমাকে চালিয়ে নেয়, তবে আমি ওদের উপরে অত দায়িত্ব দিই না। এক ছেলে পড়াশোনা করছে, এক ছেলের সংসার আছে, তারও একটা সন্তান আছে ছেলে। তো আমি সেখানে গিয়ে ওই ওষুধের খরচাটা বড় ছেলের হাতে দিই, কারণ বড় ছেলে নিতে চায় না। তবুও বলি না, তোরা তোদের জন্য রাখ। যখন আমার আছে পেনশনের টাকা আমি পাই 20-22 হাজার টাকা, আমার লাগে না। 2 ছেলের রয়েছে, তুমি এটা রাখো। তারপর জেঠুমশাই বলেন যে যেই দিনকে মানে আমাদের বিনীতবাবু বলেন যেই দিনকে ছেলেটির বাড়িতে আবার বড় করে একটা কাজ করেন, তখন আত্মার শান্তির জন্য আমাকে বলেন। আমি যাই, গিয়ে আমি বসেছিলাম, দেখি কাজ করে। আমি কোথাও গিয়ে বান্টিকে জানি, বান্টি আমার চারপাশে ছিল, বান্টিকে বললাম, বান্টি তুই যেখানেই থাকিস বাবা, খুব বাজে কাজ করে গেলি। আত্মহত্যা করাটা কোনো সলিউশন না, জীবনে যতই কষ্ট হোক না কেন ভাই, আত্মহত্যা কেন করব? নিজের জীবনটা এতটাও ফেলনা না যে কারোর জন্য নিজের জীবনটাকে এরকমভাবে ভাসিয়ে দেবো, কখনোই এটা না। কারোর কাছে এটা কাম্য করা যায়ই না। জীবনে যদি কোনো হতাশা হও, চলে যাও দূরে, অনেক জায়গা রয়েছে, চলে যাও কোনো জায়গায়, গিয়ে ওখানে থাকো, নিজের জীবনটাকে দেখো না। সারা পৃথিবীতে অনেক কিছু আছে দেখার, তা বলে আত্মহত্যা তো শেষ না। আজকে তুই তো চলে গেলি বান্টি, এই মাটা তোর প্রত্যেক দিন কাঁদে, খেতে পারে না, 2 চোখ ছলছল করে। তোর বাবাটা, যে মানুষটা এত কষ্ট করে তোকে বড় করেছে, ভ্যান চালিয়ে চালিয়ে পড়িয়েছিল, সেই বাবাটার আজকে কি অবস্থা। যাই হোক, আমাদের বিনীতবাবু ঘটনাটা দক্ষিণেশ্বর থেকে পাঠান। ঘটনাটা কেমন লাগলো, ঘটনাটা অবশ্যই তোমরা কমেন্টে বলো। ঘটনাটা বলতে বলতে না সত্যি মনটা কোথাও গিয়ে না, সত্যি মানে কি বলবো, ভরে গেল, আর কি বলবো। যাই হোক, চলো, আমার কাছে যেরকম ঘটনা আসে, ঘটনা সত্য হলে সে কতটা তোমাদের ভয় দেখাতে পারবে, কতটা তোমাদের গায়ে শিহরণ জাগাতে পারবে, আমি সেটা দেখি না। আমি জানি তোমরা বাস্তব ঘটনাগুলো খুব ভালো করে রিলেট করতে পারো, কারণ কোথাও গিয়ে দিনের শেষেও মনে করি আমাদের জীবনে কষ্ট, অভাব, অনটন, শান্তি, সুখ সব কিছু নিয়েই রাতের একটা সময় আমরা ভাবি সারাটা দিন আমরা কি করে কাটালাম। তো চলো, আজকে তোমাদের তাড়াতাড়ি করে আমি নামগুলো বলি, দেখি তোমরা কারা কারা আমাকে শোনা কথায় কালকে কমেন্ট করেছ। কালকে কলেজের ঘটনাটা দিয়েছিলাম, সত্যি ঘটনাটা সত্যি বলছি মানে বড়ই কষ্টের একটা ঘটনা ছিল, আর ঘটনাটা দিয়ে অনেক শিক্ষামূলকও ছিল। সত্যি মানুষকে কখনো জাত ভেদ এরকম করে ছোট করে দেখা, কালো ফর্সা এইসব এখনো পর্যন্ত মানুষ অনেক বাদ বিচার করে, এখনো আছে। যতই বলুক স্বাধীন দেশ আমাদের দেশে এইটা নেই ওটা নেই, সত্যি এখনো আছে। আরে বাবা, সবসময় মনে রাখতে হবে আমরা মানুষ। আজকে ট্রেনে বাসে চলতে যদি তুমি হিন্দু ঘরের একটা মেয়ে হও, একটা মুসলিম ছেলে যদি তোমাকে একটা খারাপ পরিস্থিতি থেকে বাঁচায়, তখন কি তুমি বলবে না না তুমি মুসলিম, তুমি আমার গায়ে হাত দিলে, তুমি আমাকে বাঁচালে, তুমি আমাকে জল দিলে? এটা কখনোই হয় না। একটাই জিনিস মনে রাখতে হবে, আমরা সবাই মানুষ, এটাই সব থেকে বড় ধর্ম। চলো, প্রথম কমেন্ট আমাদের করেছেন হচ্ছে মিতু ভাইবস, ঠিক আছে। তারপরে কমেন্ট করেছে প্রিয়াঙ্কা নন্দী, তারপরে স্বপ্না বাচাল দিদি ভাই, শ্বেতা বিশ্বাস দিদি ভাই, তারপরে শুভঙ্কর ঘোড়ই, তারপরে গার্গীসুর, তারপরে তমাল মণ্ডল, তারপরে হচ্ছে শান্তি পার্ত, তারপর কমেন্ট করেছো সোনালি পাল, আচ্ছা, তারপরে স্বপ্না হালদার, আচ্ছা দিদি ভাই, তারপরে সোমা চৌধুরী, তারপর রীনা চক্রবর্তী, পিঙ্কি খাতুন, রিয়া দেবনাথ, বং হিন্দু হেসেল, প্যান্থার গেমিং ওয়াইডি, বাবু সোনা গের, আচ্ছা সুদীপ্ত ব্যানার্জি, রীনা সিনহা, দেবস্মিতা চক্রবর্তী, রিমলি বিশ্বাস, জলি নন্দী দিদি ভাই, আচ্ছা পরপর 2টো কমেন্ট করেছো। মঞ্জু
মঞ্জুষা নন্দী দুটো কমেন্ট পরপর করেছো, সুজাতা দাস দিদিভাই, মাহি রয়, সঙ্গীতা দিদিভাই কমেন্ট করেছো, বনানী কর্মকার দিদিভাই কমেন্ট করেছো, টিনা আচারিয়া, সেওসি কমেন্ট করেছো, মাহি রয়, সঙ্গীতা দিদিভাই আবার কমেন্ট করেছো, মিতালি ভট্টাচারিয়া, সন্তুর দুনিয়া, আব্দুল হক ভাই, তারপর আমাদের পিয়ালি ভারদ্বাজ, সেওসি আবারও কমেন্ট করেছো, প্রদীপ দাস, তারপরে কিষাণু মান্না, তারপরে রূপা দে, তারপর মাঙ্কি দা নীলু মানে আমাদের পিয়ালি ভারদ্বাজ, তারপর নেহা মাইতি কমেন্ট করেছো। আচ্ছা, সবার নাম বললাম, তবে এখানে একজনের আমি কমেন্টটা পড়বো আর তাকে আমি অবশ্যই কিছু কথাও বলবো। আচ্ছা, এখানে বাবাই দাস কমেন্ট করেছো, বাকিদের মতো আমিও ভালোবেসে সময় দিয়ে নিঃস্বার্থভাবে দুটো চ্যানেলে ঘটনা শুনি, তবে হ্যাঁ এটা ঠিক যে তুমি ঘটনাতে মাঝে মধ্যে কিছু ভুল উচ্চারণ করে ফেলো, কথাটা একটু নোট করবেন, মানে নোট করবে, ঠিক আছে? তোমরা কথাটা একটু ভালো করে শুনবে। আচ্ছা, চ্যানেলে ঘটনা শুনি, তবে হ্যাঁ এটা ঠিক যে তুমি ঘটনাতে মাঝে মধ্যে কিছু ভুল উচ্চারণ করে ফেলো, যেটা বাকিরা অন্ধের মতো ঘটনা শুনতে বিবর হয়ে যায়, কিন্তু আমি বিবর হয়ে যাই, তার সাথে ভুলগুলো বলি। একদম একদম ঠিক। আচ্ছা বাবাইদা, আপনাকে আমি যথাযথ প্রশ্নের উত্তরগুলো দেবো, আপনি যদি শুনতে পারেন অবশ্যই শোনেন, ঠিক আছে? ঠিক তেমন আগের দিনের মায়ের দর্শন পাওয়ার এপিসোডে আমি কমেন্টে বলেছিলাম, হ্যাঁ আপনি বলেছিলেন শ্মশানকালী মা কারোর বাড়িতে পূজিত হয় না, আর শ্মশানকালী মায়ের গায়ের রং নীলাভ হয় না, একদম ঠিক বলেছেন। এবার আমি বলি, আমি যখন দেখি ঠাকুরটা, যখন আমি কালী মাকে দর্শন করি, তখন আমার বয়স ছিল 7 বছর, অনেকটা ছোট। 7 বছর বয়সে আমি তখন বলেছিলাম, রাতের অন্ধকারে আমি দেখেছিলাম মা নীলসে বরণ ছিল, আমাকে সবাই বলে শ্মশান কালী। এবার আমি তো জানি না, প্রথম কথা। দ্বিতীয় কথা, বাবাইদা তুমি বলেই বলছি তোমাকে, তুমি ভুল অবশ্যই ধরাবে, একদম ঠিক, তোমাদের সবার অধিকার আছে। আমি যদি ভুল উচ্চারণ করি, ভুল কোনো কথা বলে ফেলি, তোমরা আমার পরিবার, যখন আমি বলেছি তোমরা আমার পরিবারই, অবশ্যই ভুল ধরাবে। কিন্তু এখানে একটাই প্রশ্ন, তোমার আমি কেন কমেন্টটা পড়িনি, সেটা হচ্ছে তুমি আমাকে বলেছো আগে পড়িনি, ঠিক যেমন আগের দিনের মায়ের দর্শন পাওয়ার কথাটা আছে, তাছাড়া ব্রাহ্মণ বাড়িতে শ্মশানকালী থাকবে কেন, একদম ঠিক। এই কমেন্টটা ইগনোর করে গেলে কেন আমাকে তুমি বলেছো, আমি উত্তর দেব, আমি কিন্তু হাইড করার মেয়ে না, ঠিক আছে? তুমি নাকি গতকাল ঘটনা দাওনি, দেখে সবার কমেন্ট পড়বে, তাহলে তোমার রেকর্ড করার আগেই তো কমেন্টটা করেছিলাম, অ্যাকচুয়ালি তোমার ভালো লাগেনি, বুঝতে পেরেছি, এগুলো বলে আমি তোমার কাছে খারাপ জানি, তবে তার জন্য সরি। আচ্ছা, হাত জোর করেছো, এবার আমি তোমাকে বলি কতগুলো কথা। দর্শক বন্ধু তোমরাও শোনো, আমাদের বাবাই দাদা ভাই, কেন তোমরাও আমাকে বলতে পারো যে সোনা তুমি উচ্চারণ করো, তোমার কিছু উচ্চারণ ভুল হয়, ঠিক আছে, বলতেই পারো। আমিও মানি যে হ্যাঁ কোনো সময় হয়তো আমি ভুল বলে ফেলি, অনেক সময় হয়, আমি অত কাট করি না, যদি আমি কাট করে বাদ দিই তাহলে ওগুলো ভুল ধরা পড়ে না। আমি ভাবি আমার পরিবারের সাথে কথা বলবো, ও ঠিক আছে চলো, আমি বলে এটাই বলি। আচ্ছা, এবার কথা হচ্ছে বাবাইদা, তুমি যখন নিজের মনে করে তুমি যখন কমেন্টটা ভুলগুলো ধরাও, আমি মানলাম, তোমার বাড়িতে যদি তোমার মা, তোমার বোন বা তোমার পরিবারের কেউ ভুল করে, তুমি তার পরিবারের লোককে তুমি অবশ্যই তাকে শোধরাবে তো, যেরকম তুমি আমাকে নিজের দিদি বলো, বোন বলো, যাই ভাবো, তুমি আমাকে বলছো ভালো কথা, তুমি শোধরাবে তোমার বাড়ির লোককেও। কিন্তু আমার খারাপটা কোথায় লেগেছে বলো তো? তুমি ঠিকই বুঝতে পেরেছো আমার খারাপ লেগেছে, সেটা হচ্ছে আরও একজন এসে ওখানে কমেন্ট করেছে, সেই কমেন্টের নিচে গিয়ে তুমি আবার হেসে রিয়্যাক্ট করে তার মতামত দিয়েছো। তার মানে কি, তুমি কিন্তু এখানে আমার পরিবারের হলেও, মানে ঠিক পরিবারের হলেও তুমি কিন্তু পরিবারের বাইরে। কারণ যদি তুমি আমাকে
শোধরাতে, ভুলগুলো উচ্চারণগুলো তুমি আমাকে 100 বার ধরে দিতে, তাহলে কিন্তু যখন তুমি আমার শ্রোতা, তুমি আমার পরিবার, ইউটিউবের পরিবারের একজন সদস্য, তুমি আমার চ্যানেল দেখো, তুমি নিজেই বলছো তোমার নিজের মুখে, আমি বলেছি পয়েন্টগুলো শোনো, তাহলে তুমি কিন্তু তাকে, সে একজন প্রথম এসে কমেন্ট করেছে, আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক শ্রোতা না, তাহলে তুমি তাকে বলতে পারতে যে হ্যাঁ উনি দিদিভাই একটু ভুল বলে ফেলেন, তবে আমিও সেটা বলি। এইটাও কিন্তু বাবাইদা বলা যেত, সেখানে কিন্তু হাসির রিয়াক্ট দিয়ে হ্যাঁ উনি খুব ভুলভাল বলেন, আমিও দেখেছি বা কিছু এরকম করে তাকে সাই দেওয়া মানে ঘর শত্রু বিভীষণ, ঘর শত্রু বিভীষণ যেটা বলে সেই কাজটা বাবাইদা তুমি করেছো। আমি দেখার পর আমার খুব খারাপ লেগেছে, কারণ আমার যদি তোমার প্রতি কোনো খারাপ মনোভাবনা থাকতো তাহলে কিন্তু আমি তোমার প্রতিনিয়ত কমেন্টের নামগুলো এখানে বলতাম না, হাইড করে যেতাম, বা তোমার চ্যানেল তুমি যে প্রোফাইল থেকে আমাকে কমেন্ট করো আমি সেইটা হাইড করে দিতাম। তুমি আমাকে কমেন্ট করলেও তুমিই দেখতে, আমি আর দেখতে পেতাম না। এখানে কিন্তু ইউটিউব থেকে এই অপশানটাও দেওয়া আছে, যদি আমার পছন্দ না হয় আমি তাকে একদম চিরতরে হাইড করে দিতে পারি। তুমি আমাকে চেষ্টা করলেও কমেন্ট তুমিই দেখবে, আমি দেখবো না, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে আমার খারাপটা সেই দিন লেগেছে। আমি কমেন্টগুলো তোমরা করার পর সবার কমেন্ট কিন্তু আমি রাতে শুয়ে দেখি, আমি দেখলাম খুব খারাপ লাগলো। রে বাবাই দাস মানে দাদাভাই তো আমাদের ওই চ্যানেলেও কমেন্ট করে, বেঙ্গলি ব্লগার শোনায় আমাদের পরিবার, সে আবার আরেকজন নতুন যে আমাকে কমেন্ট করেছে সেখানে গিয়ে আবার কমেন্ট করছে, হাসির রিয়াক্ট দিচ্ছ, তাহলে তোমার কমেন্ট আমি কেন পড়বো বলো তো? কেন পড়বো? আজকে তোমার বাড়ির যদি ছোট বোন বা ভাইটা যদি ভুল করে, তুমি কি পাড়ার লোককে বলে বেড়াবে এই জানিস তো ওকে আমি বলি তাও ও শোধরায় না, ও ভুল করে, ও এরকম বলে, তুমি সারা পাড়া কি বলবে? আগে এই উত্তরটা আমাকে দিও বাবাইদা, ঠিক আছে? তোমার এই কমেন্টটা কিন্তু আমি হাইড করিনি, আমি চাইলে কিন্তু রিমুভ করতে পারতাম, বা তোমাকেও আমি চিরতরে এখান থেকে সরিয়ে দিতে পারতাম, তুমি আমাকে আর কমেন্টই করতে পারতে না, কোনো দিন না, কিন্তু আমি সেটা করিনি, আমি কিন্তু রেখে দিয়েছি, আমি পড়লাম, সবাই কিন্তু আজকে শুনলো কথাটা। আর বন্ধুরা তোমরা যারা আজকে নিয়মিত শ্রোতা আমার ঘটনা শোনো, তোমরা যদি একমত হও অবশ্যই বলবে, ভুল করলে তোমরা বলতে পারো, তা বলে আদার্স কেউ এসে যখন কমেন্ট করবে আমাদের পরিবারের চ্যানেলের মধ্যে ঢুকে কমেন্ট বক্সে, সেখানে কি তোমরাও কি তাকে মতামত দেবে যে হ্যাঁ আপনি ঠিকই বলছেন, হাসি রিয়াক্ট দেবে? তাহলে তোমরা কিরকম পরিবারের মানুষ হলে? অবশ্যই তোমরা এর উত্তরটা দেবে। চলো ভালো করে কথাটা বুঝবে। তবে আমি কিন্তু সাহস নিয়ে কমেন্টটা পড়েছি, এখানে কিন্তু হাইড করিনি, কারণ আমি ওরকম ধরনের মেয়ে না। টাটা।